মাত্র ৪৮ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল। এগুলো আবারও সেই ইঙ্গিত দিচ্ছে, সেই একই পথ অবলম্বন করেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান, ৩ বাহিনীর প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে, কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রেজাল্ট কি সেটা আমরা পাবো। এই যে বগলের নিচে চুল আছে না, বগলের নিচে চুল যদি বড় হইয়া যা তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন, নাকি চুলগুলা পস্তে পস্তে এক সময় হাতটা কেটে ফেলে দিবেন? কোনটা করবেন? কোনো বুকা পাগলও রেখে দিবে না, ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না ধরে। তাই আমরা এরকম পরীক্ষিত, এরকম সুন্দর ফুলই চাই। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে। সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো, আর কারা ছিলেন, কেন এই মিটিং হলো? বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই এনসিপির পাতা ফাঁদে তারা বারবার হাবুডুবু খাচ্ছে। এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না। এরা চোর, এরা বাটপার, এরা প্রতারক, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা দেশদ্রোহী, এরা এক একটা দেশের এজেন্ট। এদেরকে দেশের দায়িত্ব দেওয়া যাবে না, কারণ এরা করতে পারে না এটা ৫৫ বছরে। তারা এখন কিভাবে করবে? এরা মোটামুটি চায় না বাংলাদেশের বন্দর কখনোই সঠিকভাবে চলুক, দেশের উন্নতি হোক। এই দৃঢ়চিত্ত এবং সাহসী ভূমিকাকে স্বাগত জানাই এবং এই ঘোষণাকে সংহতি জানিয়ে দর্শক, বিএনপিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ একটি মন্তব্য করেছিল, যেখানে তিনি বলেছিলেন বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের টাকায় চলে। দর্শক, সেই বক্তব্যকে কেন্দ্র করে জনাব শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপির যে সমস্ত সমর্থক বা বিএনপি যদি প্রস্রাব করে দেয় তাহলে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। দর্শক, এখন বিএনপির যে সমস্ত সমর্থকরা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনাদের এই নেতা জনাব শামসুজ্জামান দুদু ইতিমধ্যেই যেই কথাটি বলেছেন সেটির সাথে আসলে আপনারা একমত কিনা? আসলে এই কথাগুলোর মাধ্যমে জনাব শামসুজ্জামান দুদু বিএনপিকে ছোট করে ফেলছেন নাকি বড় করে তুলছেন? দর্শক, সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি এরই সাথে সাথে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে পেরেছি, যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সহ আরো 2 বাহিনীর প্রধানের একটি বৈঠক হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন সেই বৈঠকটি কেন করা হয়েছে, সেই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সবশেষে ঠিক কোন জায়গায় এসে এই বৈঠকটি থেমেছে। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান, ডক্টর খলিলুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এরকম কয়েকজন ছিলেন, কিন্তু সেখানে ছিলেন না আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ আলম বা অন্যান্য উপদেষ্টারা ছিলেন না। ছিলেন মাত্র কজন বললাম? 3 জন বাহিনী প্রধান, আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান, আইন উপদেষ্টা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সাথে আমাদের প্রধান উপদেষ্টা। একটা মিটিং হয়েছে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আপনারা অনেকে হয়তো এতক্ষণ খবর পেয়ে গেছেন যে CNN একটা নিউজ করেছে যে ওখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেনাপ্রধানের বেশ বাকবিতণ্ডা হয়েছে। সেনাপ্রধানের কথা হলো যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দিতে পারবে না বা সেনাবাহিনীর সাথে তারা একটা সুসম্পর্ক রাখছেন না, এবং কেন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ডক্টর খলিলুর রহমানকেই দেয়া হলো, এবং ডক্টর খলিলুর রহমান প্রধান সেনাপতি যে আছেন ডক্টর মিস্টার ওয়াকারুজ্জামান তাকে বাদ দিয়ে কোন এক লেফটেন্যান্ট জেনারেলের সাথে মিটিং করে বিভিন্ন বিষয়ে তুলে এসেছে এই CNN নামে নিউজ। তো CNN তো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আপনারা জানেন, আমেরিকান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, যেখানে কখনো মিথ্যে অপপ্রচার করা হয় না এবং কোনো অপপ্রচারে তারা বিশ্বাস করে না, তারা যারা সত্য সেটাই বলেন। তো CNN দেখতে গিয়ে যারা CNN দেখছেন তারা তো বিশ্বাস করছে এটা CNN থেকে দিয়েছে। আসলে পরবর্তীতে যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন এটা CNN নয়, এটা CNN নিউজ 18। এটা কোন দেশের আমি জানি না,
আমেরিকা থেকে করা হয়েছে কিনা বা ইন্ডিয়া থেকে করা হয়েছে না পাকিস্তান থেকে করা হয়েছে না কেউ লোকালি করেছে আমার ধারণা নেই। আমি অনেক ঘাটাঘাটি করেছি, এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য আমি কন্টেন্টটা বাড়াবার জন্য বসে গেছি, খবরটা আপনাদের দেওয়ার জন্য যে এই সমস্ত মিথ্যে অপপ্রচার শুনে আপনারা কেউ বিচলিত হবেন না। এমন কিছু হয়নি, সাধারণ একটা বৈঠক হয়েছে যে খবর আমরা বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকেই জানবো। কিন্তু এই যে CNN বা CNN18 যে নিউজটা দিচ্ছে টোটাল এটা ভুয়া নিউজ। এরা রং চং মাখিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করবার জন্য এই ধরনের নিউজ ওরা এখন ফ্ল্যাশ করছে। আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে, কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রেজাল্ট কি সেটা আমরা পাবো বাংলাদেশের যে সরকার প্রধান আছেন বর্তমানে প্রধান উপদেষ্টা তার প্রেস উইং থেকে। কিন্তু এর মধ্যেই এই সমস্ত খবর রটিয়ে দিয়ে জনমানুষের মধ্যে একটা উত্তেজনা বলুন, একটা ভয়ভীতি বলুন, মানে একটা বিশ্রী অবস্থা শুরু করে দিয়েছে। এই যে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো এগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন। আমরা জানি অনেকেই এই কথাটাও বলবেন যে এই মুহূর্তে দেশের সিচুয়েশন খুব একটা ভালো নয়, বিভিন্ন দিকে গণ্ডগোল গ্যাঞ্জাম চলছে, এনসিপির সাথে বিএনপির গ্যাঞ্জাম চলছে, বিএনপির সাথে সরকারের গ্যাঞ্জাম চলছে, ইশরাকের সাথে তার মেয়রশিপ নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে, বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, কেউ কাউকে জুতো মারছে, কেউ কাউকে বোতল মারছে। এমন অবস্থায় কি এমন বিশেষ ব্যাপার ছিল যে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা তার গুটি কয়েক উপদেষ্টাকে নিয়ে মিটিংটা করলো? জনমনে একটা প্রশ্ন থেকেই যায়। আমরা যেটা অন্যান্য খবর মাধ্যম থেকে যেটা জেনেছি সেটা হলো টোটালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাকি বাহিনীর প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কিভাবে কি করা যায়। কিন্তু সেই গল্পটাকে তারা এই করিডোর, তারপরে আপনার প্রধান উপদেষ্টার সাথে ওয়াকারুজ্জামান সাহেবের সম্পর্কের অবনতি, মানে কেন খলিলুর রহমান সাহেবকে দেওয়া হলো ওই পদে তা নিয়ে একটা বাকবিতণ্ডা, মানে তাদের সেই নিউজ শুনলে পরে আপনার মনে হবে ওখানে শুধু হাতাহাতি নিয়ে বাকি ছিল। এটা কি সম্ভব বন্ধুরা? দেশের ওই দিক দিয়ে পরিস্থিতি যে সামরিক শাসন বা সামরিক কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার সম্পর্কের অবনতি হয়েছে, এগুলো নিয়ে আপনারা কোনো কিছু ভাববেন না, এই ধরনের কোনো ঘটনা হয়নি। এবং এই CNN বা CNN জাতীয় ভুয়া CNN18 যে চ্যানেলটা আছে ওর কোনো নিউজ যদি পান দেখবেন না। বন্দর ব্যবস্থাপনা আপনি জানেন, বলছিলাম যে একটা দেশের আপনার তার উন্নয়নের অন্যতম যে চালিকা শক্তির মধ্যে বন্দর অন্যতম, পৃথিবীর সব প্রত্যেকটা দেশেই সেই বন্দরগুলা সিন্ডিকেট বাণিজ্য এবং অপর রাজনীতি আর অব্যবস্থাপনার শিকার হয়। বাংলাদেশে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তগুলা দলীয় সরকারের অধীনে 20 বছর আগে হওয়া উচিত ছিল, হয় নাই। কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে এই জন্য তারা দেন নাই। এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন, ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, আমি যদি এই পজিশনে থাকতাম, আমি বিমানকে বেসরকারীকরণ করতাম, আমি রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে, আর বন্দর খাতে করতামই আমি যদি থাকতাম, কারণ এটাই বাস্তব। আরব আমিরাতের পৃথিবী বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স, আরব আমিরাতের কোম্পানি 75টা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় জড়িত। শুনলে আশ্চর্য হবেন, মানে যাদের কাছে মুসলিম নাম মানে দুশ্মন, সে ইসরায়েলের মতো দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় ডিপি লজিস্টিক বা ইউএই কোম্পানি জড়িত, তারা কাজ করে ইসরায়েলের বন্দরে। কল্পনা করতে পারেন আপনি, যুক্তরাষ্ট্রে বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি ওয়ার্ল্ড, সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস। কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী, কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ। এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশি, এবং তাও ও মুসলিম কোনো দেশ নয়। যদি আমেরিকা কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন, বা ব্রিটিশ কোনো কোম্পানি বা নেদারল্যান্ডের কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো। একটা কোম্পানি যেটা আমাদের মুসলিম দেশের, আমাদের ভ্রাতৃত্ববোধের দেশ এবং আমাদের সাথে যার সবচেয়ে ভালো সুসম্পর্ক আছে, সেই আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হয়েছে, সেখানে তাদের যে কি ধরনের জ্বালাপুর আপনি কল্পনা করতে পারেন। আরব আমিরাতের কোম্পানি মুসলিম দেশের কোম্পানিকে দিয়েছেন তারা, সেটা নাকি বন্দর দিয়েছে ডক্টর মাহমুদ ইউনূস। এই মূর্খতা মানে মানে কি ধরনের দেশদ্রোহিতার সামিল আপনারা দেখেন। মানে এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ। এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, তার বিকল্প নাই। এরা কতটা মূর্খ, কতটা দেশদ্রোহী বলে বন্দর নাকি দিয়ে দিচ্ছে। তাহলে আরব আমিরাত, ইসরায়েল সবচেয়ে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে, সেই আরব আমিরাতকে তারা দিয়ে দিচ্ছে তাদের বন্দর। কল্পনা করতে পারেন আপনি। আর আমাদের দেশের আরব আমিরাত মুসলিম কোম্পানি, আমরা এবং আরব আমিরাত কিন্তু এগুলো দেখতেছে প্রতিদিন, তারা দেখতেছে তাদের বন্ধ মানে তাদের কোম্পানির বিরোধিতা আমরা প্রতিদিন কিভাবে করে যাচ্ছি। দে আর ওয়াচিং ইট, এভরিওয়ান ইজ ওয়াচিং ইট। আমি যারা রাজনীতিবিদ আছেন তো তারা কি চায়, তারা কি চায় এই বন্দরগুলা এভাবে রেখে দেখ আর
সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজ, দুর্নীতি ও ব্যবস্থাপনা, ডিসফাংশনাল সিস্টেম এই বন্দরে থাকুক। বিকজ এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না। এরা চুর, এরা বাটপার, এরা প্রতারক, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা দেশদ্রোহী, এরা এক একটা দেশের এজেন্ট। এদেরকে দেশের দায়িত্ব দেওয়া যাবে না। ভালো মানুষ, আমি বারবার বলছি, বিদেশে লেখাপড়া করা মানুষ হোক, সে ডুয়েল সিটিজেন, আইন পরিবর্তন করে এদেরকে সুযোগ দেওয়া হোক। আর যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, তাহলে 53 বছরে যেভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন নাই বাংলাদেশের, আবার পারবেন না। মনে রাখবেন যে সাথে পারে নাই, সে সত্য কখনোই পারবে না। দ্যাটস মাই my message to you, ladies and gentlemen. To be honest with you guys, you all come forward and wake up, protect your country. এই দুর্বৃত্তরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতাম, এখন আপনি চলে যান, দিয়ে দেন এদেরকে। দেখুন জাতিসংঘ আমেরিকা কি করে এদেরকে। এরা আপনার পায়ে 2 দিন পরে আবার পড়বে, বলবে স্যার আমাদেরকে রক্ষা করুন। কারণ এই কঠিন মুহূর্তে বাংলাদেশকে পরিচালনা করার যোগ্যতা এদের নেই একটারও। হয়তো আওয়ামী লীগের সাথে আরেকটা দল মিলবে, এভাবেই তারা করবে। আমি আবারও বলছি, আমরা জাতীয়তাবাদী মানে বিশ্বাস করি, আমরা মনে করি, কিন্তু দেশের এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার ইমেজটাকে কাজে লাগিয়ে ন্যূনতম যা করা যায় একটা নির্বাচনের আগে সেটা আমাদের করতে হবে। এবং এই রিফর্মসগুলো যদি এরা করে না যায়, এগুলো কখনো আর এরা করবে না। কারণ এরা করতে পারে না এটা 53 বছরে, তারা এখন কিভাবে করবে? এটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে দিতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্যটা এই জায়গাতে হলো যে যারা এরা বিরোধিতা করে, তারা জানে না কেন বিরোধিতা করে। এতটা মূর্খ, কখনো বন্দর ব্যবস্থাপনা কোম্পানির নাম জানে না, মনে করে এটা বিদেশিদের হাতে। আরব আমিরাত মুসলিম একটা দেশ, তারা কি কোন দেশের সাথে প্রতারণায় জড়িত? পৃথিবীর বিখ্যাত কোম্পানি ইসরায়েলের মতো দেশে, যুক্তরাষ্ট্রের মতো দেশে যারা বন্দর ব্যবস্থাপনায় জড়িত, তাকে দিয়েছে। কোনো সাদা কান্ট্রি বা নন মুসলিম কান্ট্রিকে দেয় নাই। কল্পনা করতে পারেন যদি আমেরিকাকে বা ব্রিটেনকে বা নেদারল্যান্ডকে বা আমি যদি বলি যে কানাডাকে বা অন্য কোনো দেশকে দিত, তারা কি করতো? তারা দেশ চলে গেল। যারা বলে চলে গেল, আমি মনে করি এদেরকে অনতিবিলম্বে বিশেষ আইনে জেলে বড় দরকার। এরা দেশদ্রোহী, এরা দেশের বিভিন্ন দেশের এজেন্ট। এরা মোটামুটি চায় না বাংলাদেশের বন্দর কখনোই সঠিকভাবে চলুক, দেশের উন্নতি হোক। এই অদক্ষ, এই অযোগ্য পদার্থ রাজনীতিবিদ এবং সুশীল সমাজ, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাদের সবার। প্রিয় দর্শক, হাসবো না কাঁদবো, কোনটা করব বলেন? সারাদিনই এখন বিএনপির আলাপ নিয়ে আমাদের ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে। আজকে একবার দুদু ভাইয়ের আলাপ করলাম, দুদু ভাইয়ের পেশাব করার উপরে বিশাল টাইপ লাইভ টক শো করলাম। এখন রাজশাহীতে বিএনপির 2 নেতার ফোনালাপ ফাঁস। 2 নেতার ফোনালাপের ভিতরে যে বিষয়টা আসছে, একজন আরেকজনকে বলছে 17 বছর না খেয়ে আছি, 17 বছর যাবৎ কোনো কাজকর্ম পাই নাই, তাই কাজ পেয়েছি, কিছু খেতে হবে। আরেকজন বলতেছে আমাদেরকে কিছু দিয়ে খেতে হবে। একজনে বলতেছে দিয়ে খেতে হবে, আরেকজনে বলতেছে মানে 17 বছর পরে একটা ছোট কাজ পাইলাম ভাই, কি দেব, কি খাবো নিচে। এই ফোনালাপটা যিনি ফাঁস করেছেন, বোঝা যাচ্ছে যার কাছে চাঁদা চাওয়া হয়েছে সেই ফাঁস করেছেন। দুজনই রাজশাহী অঞ্চলের 2জন উপজেলা লেভেলের নেতা। প্রিয় দর্শক, আমি একটু তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। যিনি কথা বলছেন মাহবুবুল হক রুবেল, যিনি চাঁদা চাচ্ছেন, তিনি হলেন সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজপাড়া থানা, বিএনপি, রাজশাহী জেলা। আর যিনি মাস্টার মানুষ, যিনি কন্ট্রাক্টারি করেন, মাস্টারির পাশাপাশি ওনারা কন্ট্রাক্টারি করেন, পারিবারিকভাবেও হয়তো বা ওনারা কন্ট্রাক্টার, তো ওনার নাম হলো শাহজাহান আলী, সাবেক সহসভাপতি, মান্দা উপজেলা ছাত্রদল, নওগাঁ মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, কাছে চাঁদা চাচ্ছেন রাজশাহী জেলার রাজপাড়া থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। প্রিয় দর্শক, এই চাঁদা চাওয়াটা নিয়ে এখন কৌতূহল সৃষ্টি হয়েছে, পুরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিষয়টা। তাদের এই কৌতুকতা দেখে মনে হচ্ছে যে আমরা একটু টম এন্ড জেরিতে চলে এসেছি। এই যে টম এন্ড জেরি একটা বাচ্চাদের একটা কার্টুন চলতো না, অনেকে হয়তো বা দেখেছেন, আমাদের বাচ্চারা দেখার কারণে আমরাও একটু দেখেছিলাম। মনে হচ্ছে যে এই টম এন্ড জেরির একটা খেলা হয়েছে তাদের আলাপ আলোচনার মাধ্যমে। 5ই আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে ব্যাপক মব ভায়োলেন্স আমরা দেখছি। সরকার কার্যত এগুলোর পেছনে কারা জড়িত অস্তিত্ব স্বীকার না করলেও সাংবাদিকরা বেশ কয়েকজন মানুষকে চিহ্নিত করেছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে অর্থনৈতিক ধান্দা, নিজেদের সক্ষমতা প্রকাশ অথবা বিভিন্নভাবে তারা এই মব ভায়োলেন্স তৈরি করছে। এমন 3 জনের মধ্যে একজনকে আইডেন্টিফাই করা হয়েছিল গত 2 দিন আগে ধানমন্ডির একটা বাড়ির সামনে, যেখান থেকে আমরা দেখেছি যে ধানমন্ডি থানা পুলিশ 2-3 জনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আর তাদেরকে সামান্য একটা মুসলেকার মাধ্যমে সেই ধানমন্ডি থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে হান্নান মাসুদ ওরফে মাসুদ ভালো হয়ে যাও ওরফে কান্না মাসুদ ওরফে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া মাসুদ। তো সেই মাসুদের বিরুদ্ধে অনেকেই বলছেন যে সারা বাংলাদেশে যে মবগুলা হচ্ছে, এই মবগুলোর মাধ্যমে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, টাকা পয়সা লুটপাট হচ্ছে, এগুলার ভাগ কি হান্নান মাসুদ পায়? যদি হান্নান নাই পায়, তাহলে চিহ্নিত একজন মবকারীকে সাথে আরো 2-3 জনকে কেন হান্নান মাসুদ পুলিশের হেফাজত থেকে মুক্ত করে নিয়ে আসে? আর বর্তমানে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতেও হান্নানদের এতটা প্রভাব বিস্তার হয়েছে যে ওরা গেলেই মুসলেকা দিয়ে ছাড়িয়ে দেওয়ার সুযোগ হয়ে যাচ্ছে? তাও মুসলেকা কি ভবিষ্যতে আর এমন করবো না। এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের মুখে হান্নান মাসুদ, তখন এনসিপি
তাদের অবস্থানটা প্রকাশ করেছে হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন 3 জন মবকারীকে সে ছাড়িয়ে এনেছে। যদিও এটার সপক্ষে হান্নান আবার যুক্তিও প্রকাশ করেছে। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক 3 জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মধ্যে এটা নিয়ে মতাদর্শ দেখা দিয়েছে, বা এটা নিয়ে অনেকে পজিটিভ নিচ্ছেন, অনেকে নেগেটিভ নিচ্ছেন। দিন শেষে এই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দলটি। আগামী 3 কার্য দিবসের মধ্যে তাকে লিখিতভাবে এটার উত্তর দিতে হবে। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন, যাদেরকে দিন শেষে পুলিশ এখান থেকে নিয়ে যাওয়ার পর আবার হান্নানের মুচলেকায় ছেড়ে দিয়েছে। ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয় যে হান্নান মাসুদি কি সারা বাংলাদেশে মব ভায়োলেন্সকারীদের বাবা অথবা মাফিয়া ডন হিসেবে কাজ করছেন? হান্নান বলছে, না ভাই, ঘটনাটা এইখানে না। ঘটনাটা কি, যে যাদেরকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর ধানমন্ডি থানা থেকে নাকি তাকে পুলিশ ফোন করেছে বা তাকে নোট দিয়েছে যে তাদের ব্যাপারে আসলে পুলিশ এখন কি করবে। পুলিশ তাদেরকে গ্রেপ্তারও দেখাতে চাচ্ছিল না অথবা এফআইআরও করতে চাচ্ছিল না। তো দিন শেষে তার সহযোগিতা চাইলে তিনি সেখানে গিয়ে তাদেরকে আসলে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনেন। কিন্তু প্রশ্নটা যে জায়গাটা, যে একজন মব ভায়োলেন্সকারী তাদেরকে হান্নান মাসুদ কোন এখতিয়ারে ছাড়িয়ে এনেছেন? তার দল মনে করছে এনসিপি নেতাদের এই ধরনের কর্মকাণ্ড দলটির ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। আপনার ওসিকে উদ্দেশ্য করে একজন, আচ্ছা আমরা যদি দেখি যে নোটিশে কি লেখা আছে। নোটিশে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খল করার অভিযোগে 3 জন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত 3 জনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক রফিকুল সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতায় স্থলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়েছিল। এগুলা জানার পরেও কেন হান্নান তাদেরকে থানায় মুচলেখা দিয়ে জামিন করিয়েছেন? এই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সংগঠন ব্যবস্থা গ্রহণ করবে না তার বিবরণ জানানোর জন্য হান্নানকে বলা হয়েছে। সাংবাদিকের প্রশ্ন ছিল, যাদের মধ্যে একজন বিভিন্ন জায়গায় মব উস্কানিকারী, আপনি জানার পরেও কেন তাকে মুক্ত করলেন? আসলে কেন হান্নানরা মুক্ত করছে? কেন হান্নানরা মব ভায়োলেন্সকারীদের মানে পক্ষ অবলম্বন করছে? পেছনের ধান্দাটা কি টাকা, নাকি আসলে পেশিগত ক্ষমতাতে কাউকে হেনস্থা হয়রানি করতে চাইলে এই মব ভায়োলেন্সকারীদের সহযোগিতা নিয়ে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি সক্ষমতা প্রকাশ করছে এই হান্নান মাসুদরা? আমরাও জানতে চাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।